আভিয়ান ঢাকা থেকে চলে যাওয়ার আজ দীর্ঘ সপ্তাহখানেক পরে ওর সাথে যোগাযোগ করতে পেরেছে রানিয়া। লোকটার সাথে যোগাযোগ করা ভীষণ জরুরি ছিল ওর। ও সবখানে হন্যে হয়ে খুঁজেছে, কিন্তু অনলাইন অফলাইন কোথাও পাওয়া যায়নি আভিয়ানকে। কেন পাওয়া যায়নি সেটা সম্পর্কেও অবগত নয় ও। তবে আজ দীর্ঘ এক সপ্তাহ পরে যে আভিয়ান অনলাইনে অ্যাক্টিভ হয়ে ওর মেসেজের রিপ্লাই দিয়েছে, তা দেখে রানিয়া খুশি হবে নাকি রাগ হবে বুঝতে পারছে না। আভিয়ানকে হাই লিখেছিল ও, সেটা রিপ্লাইয়ে শুধুমাত্র হ্যালো বলেছে। রানিয়া তৎক্ষণাৎ মেসেজ সিন করে কল করলো আভিয়ানকে। প্রথমে লোকটা কল রিসিভ করলো না, তবুও রানিয়া বারবার কল দেওয়ায় একসময় বিরক্ত হয়ে কল রিসিভ করতেই ও সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, এতদিন কোথায় ছিলেন আপনি? BAF বেস জহিরুল হক, চট্টগ্রাম। সেটা তো আমি জানি, তেরা জবাব চাইনি আমি। সরাসরি বলতে কি সমস্যা? আমার কাছ থেকে সোজাসাপটা জবাবের আশাও করো না রানিয়া। তোমাকে বলেছিলাম আমাকে আর কল টেক্সট না দিতে, অথচ বিগত কতগুলো দিন যাবত তুমি কন্টিনিউয়াসলি আমাকে কল টেক্সট দিয়ে গেছো। কেন, আপনার সাথে যোগাযোগ করতে রেস্ট্রিকশন আছে নাকি? রেস্ট্রিকশন তো অবশ্যই আছে। ঢাকা থেকে ফেরার সময় স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম তোমাকে। মনে হচ্ছে তোমার মেমোরি খুব বেশি খারাপ। মেমোরি খারাপ না আমার, ভালোভাবে মনে আছে আপনার কথাগুলো। তাহলে রেস্ট্রিকশন মানছো না কেন? আভিয়ানের কাঠখোট্টা প্রশ্নের বিপরীতে রানিয়া এবার আর কোনো ঠাটপাট জবাব দিতে পারল না, চুপ করে রইল। আভিয়ান কিছুক্ষণ অপেক্ষা করলো জবাবের আশায়, কিন্তু অপেক্ষমান সময় পেরোনোর পরেও ফোনের ওপাশ থেকে রানিয়ার তরফ হতে কোনো জবাব না পেয়ে আভিয়ান কিঞ্চিত গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ল, মিসেস রানিয়া, ডু ইউ ফিল উইক ফর মি? রানিয়া এতক্ষণ চুপ করে থাকলেও প্রশ্নটা শোনা মাত্রই বুক কেঁপে উঠল ওর। কথা বলতে গিয়ে কণ্ঠস্বর কাঁপতে লাগলো। নিজেকে সামলে নিয়ে রানিয়া একটু কঠোরভাবেই জবাব দেওয়ার চেষ্টা করলো। আভিয়ানকে বলল, আমি কেন আপনার প্রতি উইক হতে যাব? এত সোজা? মনে হচ্ছে তো তাই। একদমই না, আমি আপনার প্রতি কোনো উইক টুইক কিছু না, আর কখনো হবও না। তাছাড়াও আপনার সাথে কথা বলারও বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। এই কয়দিন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম শুধু একটা কারণে। কি কারণ? আপনি কি আমার উপর রিভেঞ্জ নিতে চাচ্ছেন? কিসের রিভেঞ্জ? এই যে ডিভোর্সের কথাবার্তা বলে তোমাকে কি? রানিয়া এই প্রশ্নের উত্তরে আর কিছুই বলতে পারল না। কথাটাও সম্পূর্ণ হলো না। কিছুক্ষণ চুপচাপ থেকে ও পুনরায় বলল, আপনি কি সত্যি ডিভোর্সটা হয়ে যাক এটা চাচ্ছেন? জানা নেই। এটা কোনো জবাব হতে পারে না আভিয়ান। আমি একটা স্পষ্ট জবাব চাইছি। মিসেস রানিয়া, আই এম বিজি রাইট নাও, পরে কথা বলছি। না, আপনি আমার প্রশ্নের জবাব না দিয়ে যেতে পারবেন না আভিয়ান। আমি তোমার কাছে বাধ্য? তুমি কি আমার অথরিটি? প্রশ্নটা শুনে থতমত খেলো রানিয়া। তবে কথা ঘুরে যাচ্ছে বলে ও বলল, আপনি শুধু আমাকে বলে যান, আপনি কি আমার সাথে ঠাট্টা করেছেন ডিভোর্সের কথা বলে? তোমার সাথে কি আমার ঠাট্টার সম্পর্ক? না, তাহলে ঠাট্টা করবো কেন? আমার মনে হলো, তোমার মনে হওয়াতে আর না হওয়াতে আমার কিচ্ছু আসে যায় না। রানিয়া এবার কিছুটা কঠোরভাবে বলল, আপনি শুধু আমাকে বলুন এমন কেন করছেন আমার সাথে? লুক রানিয়া, আমি তোমাকে স্পষ্ট বলি, হ্যাঁ, আমি রিভেঞ্জই নিচ্ছি। একটা সম্পর্কে থাকা অবস্থায় বিনা কারণে হুটহাট ডিভোর্সের কথা তুলে উল্টাপাল্টা কাজ করে বিপরীত দিকের মানুষটা রেপুটেশন নষ্ট করার চেষ্টা করলে কেমন লাগে সেটা তোমারও বোঝা উচিত। যদি বুঝতে না পারো তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে অবুঝ মেয়ে, আর তোমাকে বোঝানোর দায়িত্ব নিয়েও আমি বসে নেই। সুতরাং আমার থেকে দূরে থাকাই শ্রেয় তোমার জন্য। তাহলে ওসব কেন করলেন? রানিয়ার উদ্বিগ্ন কণ্ঠস্বর। আভিয়ান ভুরুকুসকে প্রশ্ন করলো, কি সব? ওই যে সেদিন রাতে। রানিয়ার কথা শুনে আভিয়ান এবার ক্রুর হাসলো। ঠোঁটের কোণে সেই সূক্ষ্ম হাসি বজায় রেখেই বলল, মিসেস রানিয়া, তোমাকে সেদিন রাতে একটা কথা বলেছিলাম, মনে আছে? মনে নেই? নো প্রবলেম, আমি মনে করিয়ে দিচ্ছি। তোমার যা জেদ তার চাইতেও শতগুণ বেশি জেদ আমার, জানো তো? ছোটবেলায় মাঠে খেলতে গেলে কেউ যদি আমার পায়ের কাছ থেকে ফুটবলটা একবারের জন্য সরিয়ে নিত, তখন আমি তাকে আর খেলার সুযোগই দিতাম না। তার পায়ের কাছে বলই পৌঁছাতো না। একবার আমার এক দুঃসম্পর্কের আত্মীয় আম্মাকে বলেছিলেন, তোমার ছেলে তো বেয়ারা, ওকে দিয়ে এসব ডিফেন্স অফিসার হবে না। সেই আমি, শাহ আহমেদ আভিয়ান, আজ এয়ারফোর্সের একজন ফ্লাইট লেফটেন্যান্ট, একজন এয়ার অফিসার। তাহলে বুঝো আমার জেদটা কোন মাত্রার। সেই আমার সাথে কিনা তুমি এতটুকু মেয়ে জেদ দেখানোর সাহস করো? এখন করে যখন ফেলেছো তখন আমার জেদটাও দেখে নাও ডিয়ার ওয়াইফ। আমার জিতের জন্য আমি সর্বোচ্চ সীমা পর্যন্ত যেতে পারি, সেখানে ওসব আমার কাছে খুব সামান্য। তবে যদি কখনো তুমি নিজের কৃতকর্মের জন্য আমার কাছে আন্তরিকতার সাথে ক্ষমা চাও, তখন না হয় আমি সবকিছু ঠিক করে নেওয়ার কথা ভাবতে পারি। সরি বললে, সরি মাই ফুট। আপনার কথাবার্তা শুনে যা বোঝা হয়ে গেছে আমার। আপনার মতো জঘন্য লোককে আমি কখনো সরি বলবো না, আর আপনার সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন বোধ করবো না আভিয়ান। আপনি নিজেকে খুব বেশি চালাক মনে করেন, কিন্তু আভিয়ান, আমাকে সেরকম বেহা মেয়ে মনে করলে ভুল করছেন আপনি। ভাববেন না আপনার ওসব কাজের জন্য আপনার প্রতি দুর্বল হয়ে আমি হাতে পায়ে ধরে আপনার কাছে থাকতে চাইবো। ছি, ভাবলেও ঘৃণা লাগে আমার। আমার সম্পর্ক আনঅফিসিয়ালি এখানেই শেষ করলাম, আর অফিসিয়ালি শেষ করার প্রয়োজন হলে আপনি এসে করে যাবেন। এসব নিয়ে সময় নষ্ট করার মতো সময়ও আমার জীবনে নেই। গুড বাই। রানিয়া ফোনটা কেটে দিল। আভিয়ান ফোনের এপাশ থেকে চুপচাপ এতক্ষণ ওর কথা শুনছিল। রানিয়া কল কাটতেই ক্রুর হাসলো ও। হাতের ফোনটা ডেস্কের উপর ছুঁড়ে ফেলে চেয়ারে বসে মাথা এলিয়ে দিল।
তখনই একটা মেয়ে কোনো প্রকার নক করা ছাড়াই ওর কেবিন রুমে আসলো। মেয়েটাকে দেখে উঠে বসলো আভিয়ান। মেয়েটা এগিয়ে এসে বলল, সব ঠিকঠাক তো? ঝামেলা করবে নাকি আবার? আভিয়ান মুচকি হেসে জবাব দিল, করবে না, ভীষণ বোকাও, বোকাই থাকুক। মেয়েটাও হাসলো। এই ছেলেটা সহজে হাসে না। ওর এই ছেলেটার বিরল হাসি দেখতে বড্ড ভালো লাগে, শান্তি অনুভব হয়। একটা প্রাসঙ্গিক কারণে হাসছে দেখে ভেতরে ভেতরে ভীষণ আনন্দ অনুভূত হচ্ছে মেয়েটার। আজ প্রায় দিন 25-এর মতো কেটে গেছে আভিয়ানের চট্টগ্রাম ফিরে যাওয়ার। রানিয়া নিজের জীবনে ব্যস্ত হতে চাইছে, মুভ অন করতে চাইছে, কিন্তু মাঝে মাঝে ওই দিনটার কথা মনে পড়ে যায় ওর। নিজেকে অপরাধী মনে হয় ভীষণ, কারণ ওর নিজেরও দোষ ছিল। ও সায় না দিলে আভিয়ান ওর কাছেও ঘেঁষতে পারতো না। কিন্তু বড় বোকামি করে ফেলেছে রানিয়া, অনেক বড় বোকামি। এখন তার ফল হাতে নাতে টের পাচ্ছে। এই যে ওই স্মৃতি ওকে কুড়ে কুড়ে খাচ্ছে যেন। না, স্মৃতিটা খুব ভালো যে তাও নয়। অনেক সময় মানুষের জীবনকে সুন্দর স্মৃতিগুলোর চাইতে বাজে স্মৃতিগুলো দখল করে রাখে বেশি। রানিয়ার সাথেও হয়েছে তাই। ওর জীবনের ওইসব ঘটনা কাকে বলবেও, সবাইকে তো সব কথা বলা যায় না, চাইলেও বলে উঠতে পারে না। রানিয়া এখন আবারও অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। 1 বছর গ্যাপ দেওয়া তো কম কথা নয়, তবে রানিয়া নিজের ওপর ভরসা আছে। ওর মনে হয় ও চেষ্টা করলেই পারবে। পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো ছাত্রীও, ওকে দিয়ে সম্ভব হবে। সেই সম্ভাবনা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে রানিয়া। আর কয় মাস পরেই অ্যাডমিশন শুরু। রানিয়ার ইদানিং শরীর একদম ভালো যাচ্ছে না, কেমন যেন অস্বস্তি লাগে, ঘুম অনেক বেশি হচ্ছে। ওর গত কিছুদিন যাবৎ মনে হচ্ছে সারাদিন ঘুমোতে পারলে বোধহয় অনেক ভালো লাগতো ওর। শুধু ঘুমোতে ইচ্ছে করে, যে কোনো সময় প্রচুর ঘুম পায়। এছাড়াও এই কয়টা দিন প্রস্রাবের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে। মন মেজাজ প্রচণ্ড খারাপ থাকছে সব সময়, আর প্রায় সময় বমি বমি ভাব এবং হালকা পেটে ব্যথাও হচ্ছে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো পিরিয়ডের ডেট চলে গেলেও পিরিয়ড হচ্ছে না ওর। ও প্রথমে ভেবেছিল এবার বোধহয় 2-4 দিন দেরি করে পিরিয়ড হবে, কিন্তু সপ্তাহখানিক কেটে গেলেও পিরিয়ড হয়নি ওর। তবে ওর কাছে আশ্চর্যজনক ব্যাপার হলো পিরিয়ড না হলেও ওর হালকা স্পটিং হয়েছে, যেটা ঠিক রক্তের মতো না, কেমন অদ্ভুত জানি। রানিয়া ব্যাপারটা দেখেও কাউকে কিছুই বলেনি। প্রথমে ভেবেছিল এই বোধহয় 2-1 দিনের মধ্যে পিরিয়ড শুরু হবে, এটা তার পূর্ব লক্ষণ হতে পারে, কিন্তু এমন কিছুই হলো না। আজ গোটা 4টা দিন কেটে গেছে। রানিয়া বুঝদার মেয়ে, ওর অনেক কিছু সম্পর্কে মোটামুটি ধারণা যে একেবারেই নেই তা নয়। সেই ধারণা থেকেই আজ এসব নিয়ে অনেকক্ষণ যাবৎ ভাবতে বসে আটকে উঠল অজানা এক আশঙ্কায়। মনের ভ্রান্তি ভেবে তাড়িয়ে দিতে চাইলেও একটা দ্বিধা মনে থেকেই গেল। সেই দ্বিধাটাকেই কোনোভাবেই সরাতে পারছে না রানিয়া, যতক্ষণ পর্যন্ত নিজে নিশ্চিত না হচ্ছে। ও মনে প্রাণে দোয়া করতে লাগলো ও যেই আশঙ্কা করছে সেটা যেন ভুল প্রমাণিত হয়। রানিয়া আজ সকালে কোচিং ছুটি শেষে দেরি করেই ফিরল বাসায়। ফার্মেসি থেকে একটা জিনিস কিনে এনেছে ও। জিনিসটার নাম প্রেগন্যান্সি সেলফ টেস্ট কিট। রানিয়া বাসায় এসেই সোজা নিজের রুমে এসে দরজা আটকে দিল। কাপা কাপা হাতে ব্যাগ থেকে জিনিসটা বের করে সেটা চোখের সামনে ধরল। বুক দুরুদুরু করতে লাগলো রানিয়ার। ঘরের দরজা বন্ধ, তবুও ওর স্বস্তি হলো না। ও আরেকবার চেক করে এসে ফোনটা হাতে নিয়ে ইউটিউবে ঢুকলো। তারপর সার্চ বারে গিয়ে সার্চ করে লিখলো প্রেগন্যান্সি টেস্ট করার ঘরোয়া উপায়। ভিডিওটি ভালোভাবে দেখে এরপর ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল ভেতর থেকে। রানিয়া ওয়াশরুম থেকে বের হলো ঠিক 12 মিনিট পরে। হাতে ওর সেই প্রেগন্যান্সি টেস্ট কিটটা। রানিয়া ঘামছে অনবরত, হাত কাঁপছে ওর। দ্রুত দৌড়ে বিছানার ওপর গিয়ে বসলো। মাথা ঘুরছে প্রচণ্ড, বমি বমি পাচ্ছে। রানিয়া মুখ চেপে ধরে রাখলো। পায়ের কাছে রাখা কম্বলটা গায়ে টেনে নিল। কি করবে বুঝতে পারছে না ও। প্যানিক অ্যাটাক আসছে, পুরো শরীর ধরে কাঁপছে ওর। ও ভাবলো এখন বাসার কাউকে কিছুই বলবে না, তবে কাউকে অন্তত জানানো প্রয়োজন। রানিয়ার তৎক্ষণাৎ মিশার নামটা মাথায় আসলো। এতদিনে মিশার সাথে বেস্ট ফ্রেন্ডের মতো সম্পর্ক তৈরি হয়েছে রানিয়ার। তুমি থেকে তুইতে নেমে এসেছে ওদের বন্ধুত্ব। মিশাকে সব কথা বলে রানিয়া, জাহিনকেও বলে, কিন্তু জাহিন ছেলে মানুষ, ওকে এসব বলা সমীচীন হবে না। রানিয়া কাপা কাপা হাতে ফোনটা হাতে নিয়ে মিশার নাম্বার ডায়াল করে কল দিল। মিশা কল রিসিভ করতেই রানিয়া ফোন কানের কাছে নিয়ে বলল, তুই কোথায় মিশা? বাসায় আছি। কি হয়েছে রানী, তোর কণ্ঠস্বর এমন লাগছে কেন? তুই একটু আমার বাসায় আসতে পারবি মিশা, ইমিডিয়েটলি। রানিয়ার কণ্ঠস্বর শুনে ভালো ঠেকল না মিশার। ও 15 মিনিটের মধ্যে আসার কথা বলে কল কেটে দিল। তৎক্ষণাৎ বাসায় যেভাবে ছিল সেই অবস্থায় রওনা দিল। মিশা এসেছে সকাল 11টার দিকে। রানিয়ার মায়ের সাথে দেখা হয়ে গেল ড্রয়িং রুমেই। মিশাকে দেখে রানিয়ার মা ডেকে কথা বললেন। এরপর মিশা রানিয়ার ঘরে যেতেই উনি নাস্তা দিয়ে গেলেন এসে সাথে সাথে। রানিয়া বিছানার একপাশে বসেছিল। মাকে দেখে মুখ স্বাভাবিক রাখার চেষ্টা করলো। মিশা ব্যাপারটা খেয়াল করেছে আর চোখে। রানিয়ার আম্মা রুম থেকে বের হতে রানিয়া উঠে গিয়ে দরজা আটকে দিয়ে আসলো।
এরপর সোজা এসে বিছানার উপর বসলো। মিশা ওকে উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করলো, কি হয়েছে দোস্ত? রানিয়া কাপা কাপা হাতে টেস্ট কিটটা মিশার সামনে ধরলো। মিশা সেটা দেখলো হতভম্বের মতো। টেস্ট লাইন দেখা যাচ্ছে। রানিয়ার দিকে তাকাতেই রানিয়া এবার মিশাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমি প্রেগনেন্ট মিশা, প্রেগনেন্ট আমি।